নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও রাঙামাটিতে বন্যার অবনতি। পানি নামছে ফেনী, মৌলভীবাজারে। বন্যায় পর্যন্ত 27 জনের মৃত্যু। পশ্চিমবঙ্গে চিকিৎসক ধর্ষণ হত্যার প্রতিবাদে নবান্ন ঘেরাওয়ে ব্যাপক সংঘর্ষ। 220 জন গ্রেফতার। বিজেপির বাংলা বন্ধ আজ। সাফ অনূর্ধ্ব 20 ফুটবলের ফাইনালে আজ বাংলাদেশের সামনে স্বাগতিক নেপাল। অধরা শিরোপা জিততে মুখিয়ে মিরাজুলরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নোয়াখালী, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অপরিবর্তিত রয়েছে কুমিল্লায়। পানি নামতে শুরু করেছে ফেনী আর মৌলভীবাজারে। দর্শক, এই মুহূর্তে ফেনীতে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিব, শুনতে পাচ্ছেন নিশ্চয়। ফেনীর পরিস্থিতি এখন কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। মামুন, যে পানিতে তলিয়েছিল সেই মহাসড়কগুলো এখন ভাসমান, অর্থাৎ সেগুলো দেখা যাচ্ছে, কিন্তু মহাসড়ক হয়ে গ্রামীণ যে সব রাস্তা রয়েছে ফেনীর, সেই রাস্তাগুলোতে কিন্তু এখনো হাঁটু সমান, কোথাও কোমর সমান, কোথাও বুক সমান পানি। আমার পেছনের বাড়িটির দিকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন, এই বাড়িতে কিন্তু একেবারেই জনমানব শূন্য, কারণ এইসব বাড়ির লোকজন এখনো কিন্তু আশ্রয় কেন্দ্রেই রয়েছে। আপনি দেখলে এটা স্পষ্ট বোঝা যায় যে এই বাড়ির যেহেতু অর্ধেক এখনো ডুবে রয়েছে, এই বাড়িতে আদৌ কি মানে বসবাসের উপযোগী হয়ে উঠেছে? এর উত্তর হবে অবশ্যই নয়। কারণ হলো এই বাড়ির মধ্যে যে সব আসবাবপত্র রয়েছে, থাকার জায়গা রয়েছে, বা আসলে আমরা ঘুরে দেখেছি যে সরকারি আশ্রয় কেন্দ্রের সংখ্যা কিন্তু খুবই কম। তবে মানুষ আশ্রয় নিয়েছে কোথায়? মূলত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা এইগুলোতেই কিন্তু আশ্রয় নিয়েছে। আমরা দাগনভূঞাতে দেখেছি যতগুলো বহুতল ভবন রয়েছে উপজেলা শহরে, সবগুলো ভবনই কিন্তু আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে এইসব এলাকায়। ধন্যবাদ মুহিব আপনাকে। বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলে সামরিক বাহিনীর হেলিকপ্টারে ত্রাণ সামগ্রী পৌঁছানো হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। মঙ্গলবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বন্যার্তদের মধ্যে পানিবন্দীদের অনেকেই ত্রাণ সামগ্রী পাচ্ছেন না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা দুর্গম এলাকায় খাবার পৌঁছে দেওয়ার কাজ করছেন। দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা জানান, বন্যা কবলিত 11 জেলায় এই পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কুমিল্লায় মারা গেছেন সবচেয়ে বেশি 10 জন। বন্যায় 56 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিবন্দী 12 লাখের বেশি পরিবার। গত 15 বছরে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে তদন্ত কমিশন গঠন করেছে সরকার। হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের এই কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ ফরিদউদ্দিন আহমেদ, শিবলী মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস এবং মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। পুলিশ, র্যাব, বিজিবি, সিআইডি, এসবি, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ডিজিএফআই এবং কোস্টগার্ড সহ কোনো সংস্থার মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে এই তদন্ত কমিশন গঠন করেছে সরকার। এদিকে আরেক প্রজ্ঞাপনে কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় 3 সদস্যের যে তদন্ত কমিশন গঠন করেছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার, তা বাতিল করা হয়েছে। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক নেপাল এবং বাংলাদেশ। ললিতপুরের আনফা কমপ্লেক্স মাঠে বাংলাদেশ সময় বিকেল 2:45টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। সাফের বয়সভিত্তিক আসরে 3বার ফাইনাল খেলেও শিরোপা অধরা বাংলাদেশের। এবার সেই আক্ষেপ দূর করতে আত্মবিশ্বাসী কোচ মারুফুল হকের দল। নেপালের কাছে গ্রুপ পর্বে হারের অভিজ্ঞতায় ফাইনালে সতর্ক মিরাজুলরা। মানিক মাহমুদের ডেস্ক রিপোর্ট। সাফের বয়সভিত্তিক চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব 18, 19 ও 20 এই 3 ক্যাটাগরিতে হয়। অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল 2022 সালে ভারতে। সেবার স্বাগতিকদের কাছে ফাইনালে হেরে গিয়েছিল বাংলাদেশ। বয়সভিত্তিক আসরে 3বার ফাইনাল খেললেও এখনও শিরোপা অধরা লাল সবুজদের। এবার সে আক্ষেপ দূর করতে আত্মবিশ্বাসী কোচ মারুফুল হক ও তার দল। ডে 1 থেকে আজ পর্যন্ত আমি মনে করি যে আমরা রাইট ট্র্যাকে আছি, সেটা আমি বিশ্বাস করি রাইট ট্র্যাকে আছি। একটা কঠিন কিছু অর্জনের জন্য যে জার্নিটা থাকে সেটাতে অনেক উত্থান পতন থাকে। আমরা মনে হচ্ছে যে আমরা সেই উত্থান পতন পার হয়ে আমরা আগামীকাল ফাইনালে খেলবো। অপোনেন্ট
নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে, তাদের অনেক স্কোয়াডটা ভালো, তারা এখানে বড় হয়েছে, এই মাঠে তারা খেলে বড় হয়েছে এবং তাদের উইঙ্গারগুলো ফাস্ট, সব কিছু কনসিডারেশনে রেখে আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো। দেশের প্রথম ওয়েফা এ লাইসেন্সধারী কোচ মারফুলের অধীনে এবারে টুর্নামেন্টে দারুণ খেলছে আসিফ মিরাজুলরা। সেমিফাইনালে বিদায় করে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র থাকার পর টাইব্রেকারে 4-3 ব্যবধানে জয় উৎসব করে লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ইঞ্জুরিতে পড়ায় ফাইনালে তাকে পাওয়া যাচ্ছে না। গোলবার সামলাবেন ভারতের বিপক্ষে জয়ের নায়ক আসিফ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ দল। পরের ম্যাচে নেপালের কাছে হেরে গ্রুপ রানার্স আপ হয় তারা। গ্রুপ পর্বে সেই পরাজয়ের অভিজ্ঞতায় ফাইনালে সতর্ক বাংলাদেশ দল। ফাইনালে প্রতিশোধের ম্যাচটা জিততে মুখিয়ে আসিফরা। লাস্ট ম্যাচে আমাদের গোলকিপার ক্যাপ্টেন শ্রাবণ সে ইনজুরি হয়েছে, তার জায়গাটা আমরা ফিল করতে কষ্ট হবে, কিন্তু তারপরে আসিফ সে তার জায়গাটা ফিল করছে, নাইমা তার প্রমাণ সে দিয়েছেন। আর আখাই সে রেড কার্ড খাওয়াতে সে খেলতে পারে না, কিন্তু তার জায়গায় আরও এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে আমাদের। ইনশাল্লাহ আমাদের সবাই এখন অনেক উজ্জীবিত। এই ফাইনাল নিয়ে ইন্ডিয়ার সাথে জেতার পরে আমাদের আরও মেন্টালি আমরা স্ট্রং হয়ে গেছি। বয়সভিত্তিক সাফে দুবারের চ্যাম্পিয়ন নেপাল। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজেয় স্বাগতিকরা। সেমিফাইনালে ভুটানের বিপক্ষে 1-1 গোলে ড্রয়ের ম্যাচটি টাই ব্রেকারে 4-1 গোলে জিতে ফাইনালে পৌঁছে যায় হিমালয় কন্যা নেপাল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।